নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অঙ্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আরো একবার আপনাদের কৃতজ্ঞতা জানাই, আপনারা যেভাবে আমার অনুষ্ঠানকে সমর্থন করছেন। আগামী দিনেও আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না এই আশা করি। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখেন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন, তাতে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস। শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করেছেন, সাংবাদিক বৈঠক করেছেন এবং ব্যঙ্গের সুরে বলেছেন সেবাশ্রয় প্রকল্পের সহায়তা শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্যরাও কোনো না কোনো দিন নেবেন। শুভেন্দুবাবু অবশ্য অভিষেকের এই সফরকে গুরুত্ব দিতেই চাননি। তিনি বলছেন, 5 বছর এখানে বিজেপির বিধায়ক, উন্নয়নের খতিয়ান কোথায়? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়নের খতিয়ান পেশ করত। আপনারা প্রশ্ন করুন, এই শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিল, যখন 16 থেকে 21 নন্দীগ্রামের বিধায়ক ছিল, প্রতি বছর উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরত। বিজেপি যাওয়ার পর থেকে উন্নয়নের খতিয়ান কোথায়? আপনার কাজ কোথায়? আপনার রেজাল্ট কোথায়? আপনি যে বুক চাপড়ে 1956 বলে বেড়ান, আপনি 1956টা কাজের হিসেব দিন 5 বছরে। 19টা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন? 56টা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারবেন? আমাদের নন্দীগ্রামে 4 বছর আপনার হাত ধরে নন্দীগ্রাম বিধানসভা এগিয়ে চলবে আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে, উনি ওনার কাজের খতিয়ান তুলে তুলেছেন। এরপর আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী মহোদয়। 21-এর পরে আমাদের একটি মাত্র পঞ্চায়েত ছিল হরিপুর। আমরা যেহেতু পঞ্চায়েত সমিতি আমাদের হাতে ছিল না বা অধিকাংশ পঞ্চায়েত হাতে ছিল না, আমরা যে পঞ্চায়েত আমাদের এমএলএ ল্যাডের কাজ, বিউপির কাজ, মানে টেন্ডার করে করেছে তারাই বেশি টাকা পেয়েছে 23-এর আগে। 23-24, 24-25 সমহারে বন্টিত হয়েছে, 25-26ও সমহারে বন্টিত হয়েছে। তাই এটাতে আপনাদের বিষয়গুলি আমি কনফিউশন ক্লিয়ার করলাম। প্রথম দিকে এমএলএ ল্যাডের আপনার হরিপুরের কাজ বেশি আছে, প্রশ্ন কেউ তুলতে পারেন অন্য পঞ্চায়েত, সেটা হয়েছে যেহেতু পঞ্চায়েতটা আমাদের ছিল বলে। অন্য পঞ্চায়েত আমাদের টাকা নিয়ে কাজ করেনি বা টাকা নিতে চায়নি, টিএমসি পরিচালিত। 23-এর পর থেকে 11টা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, তারা তাদের ক্ষেত্রে যতটুকু সামান্য অর্থ আনুপাতিক হারেই সকলে পেয়েছে। তিনি বলছেন প্যারাসিটামল আর ভাইরাস বিলি করতে অভিষেক এসেছিলেন, নন্দীগ্রামের মানুষ তা প্রত্যাখ্যান করেছে। এবং শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো রাজনৈতিক ব্যক্তিত্ব বলে মনেই করেন না। তিনি বলেন যে হেলিকপ্টারে করে নেমে লিফটে করে উঠেছে, পিসির আলোয় আলোকিত, বৈভবের আস্ফালন, হাজার কয়েক পুলিশ কর্মীকে নিয়ে চলাফেরা করতে অভ্যস্ত, বাংলার মানুষের পালসও বোঝে না, মাটির গন্ধও বোঝে না। একথাকেই অভিষেক 2011 সালে রাজনীতির রয়ের সঙ্গেও তার কোনো পরিচিতি ছিল না এবং ছাত্র আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন, বিরোধী আন্দোলন কোনো কিছুই করেননি। তার যাবতীয় আস্ফালনের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় এবং তিনি তৃণমূল কংগ্রেসের এয়ারে পাবেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফরকে শুভেন্দু যে গুরুত্বই দিচ্ছেন না, তার সব থেকে বড় প্রমাণ নিজের দাদার ছেলে দেবদীপ অধিকারী, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফরের আগেই তাকে নন্দীগ্রামের মাটিতে নামিয়েছিলেন শুভেন্দু। শুভেন্দু সাফ কথা, অভিষেক ব্যানার্জিকে তিনি নেতা বলেই মনে করেন না, তাকে মোকাবিলা করার জন্য তার প্রয়োজন নেই, তার তথাকথিত অরাজনৈতিক ভাইপোই যথেষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুটতে। দেবদীপ অধিকারী সামাজিক কাজের সঙ্গে যুক্ত, একটু রাজনীতি করেন এবং কাকা অন্তপ্রাণ, খুবই তাৎপর্যপূর্ণ। বাংলার রাজনীতির প্রভাবশালী ভাইপোর বিরুদ্ধে একেবারে আনকোড়া দেবদীপ, যিনি শুভেন্দুর দাদার ছেলে, তাকে মাঠে নামানো, এ হচ্ছে সরকারি ভাইপোর সঙ্গে একদম আনকোড়া ভাইপোর সম্মুখ সম।
আর একটা জিনিস দরকার এখানে বলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সাংবাদিক বৈঠক করে বলেছেন ইডির সাহস হলো না কেন আইপ্যাকের অন্য দপ্তরে তল্লাশি চালানো। এখানে বলে রাখা ভালো, প্রতীক জৈন যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আইপ্যাকের অন্য ডাইরেক্টররা কি সেরকম ভাবে জড়িত? প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়ার সরণি থানায় আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেই অভিযোগের 24 ঘন্টা বাদে আইপ্যাক একটা, তাদের কোনো স্বাক্ষর নেই, বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সর্বতোভাবে সহায়তা করতে তারা প্রস্তুত। এর থেকে কি এটা প্রমাণিত হয় না যে আইপ্যাকের মধ্যেও দ্বন্দ্ব দেখা দিয়েছে? প্রতীক জৈনের সঙ্গে তার অন্য দুই ডাইরেক্টরের সম্পর্ক খুব একটা মধুর না। বিমলদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফর, শুভেন্দু অধিকারীকে কটাক্ষ যে সেবাশ্রয় প্রকল্পের সহায়তা একদিন না একদিন অধিকারী পরিবারের সদস্যদেরও নিতে হবে, তো শুভেন্দু কিন্তু একটা, আমি মনে করি এটা মাস্টার স্ট্রোক। অভিষেককে কোনো গুরুত্ব না দিই মকর সংক্রান্তির দিন দেবদীপ অধিকারী, শুভেন্দুর দাদা কৃষ্ণেন্দুর ছেলে, শুভেন্দুর ভাইপো, তাকে নন্দীগ্রামে পাঠিয়েছিলেন। আমি শুভেন্দুকে জিজ্ঞাসা করেছিলাম, এ কি সরকারি ভাইপোর বিরুদ্ধে তোমার ভাইপো? তখন শুভেন্দু বলেছেন যে এটা তাচ্ছিল্য। কিভাবে দেখেন? না, একটা কথা আছে, সেটা হচ্ছে পলিটিক্স তো এক ধরনের, কি বলবো, মানে পারসেপশনের তো লড়াই। হুম। এখন আপনার কি পারসেপশন, আমার কি পারসেপশন, সেটা ম্যাটার করে না। যদি পারসেপশন থাকে, সাধারণ মানুষের মধ্যে পারসেপশন তৈরি করা যায় বা পারসেপশনটাকে বদলানো যায় রাজনীতিতে, সেটা কিন্তু আলটিমেটলি সবাইকে ডিভিডেন্ড দেয়। এখন একজন নন্দীগ্রামে গিয়ে বলছে যে সেবাশ্রয় প্রকল্পের সুবিধে অধিকারী পরিবারকে একদিন নিতে হবে। এই কথাটা যে কথার কথা, এটা সাধারণ মানুষ বলছে, বিশেষত মেদিনীপুর এলাকার মানুষ। ইট মিনস যে তোমার বর্তমান যে স্বাস্থ্য কাঠামো সেটা পুরো ভেঙে গেছে। বর্তমান হাসপাতালে কোনো চিকিৎসা হয় না। তোমার সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে গরু চড়ছে। কোথাও বিশাল বিশাল বাড়ি তৈরি হয়ে গেছে, কারণ বাড়ি তৈরি হলে কাটমানিটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। সেখানে ডাক্তার নেই, সেখানে চিকিৎসা নেই। গোটা মেদিনীপুর জেলায়, আমি নিজে গিয়ে দেখেছি, পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষত সবকটা হসপিটাল, নন্দীগ্রামের হসপিটালকেও বলা হয় সুপার রেফারেল হসপিটাল। ভালো করে শুনে রাখুন, নন্দীগ্রামে একটা সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে, লোকাল লোকজন চেষ্টা করে বলে এটা হচ্ছে সুপার রেফারেল হসপিটাল, কারণ ওখান থেকে রোগী গেলেই পাঠিয়ে দেওয়া হয় তমলুকে। তমলুকে প্রবল চাপ, ফলে এন্টায়ার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পুরোটাই ভেঙে গেছে। মেদিনীপুরের স্বাস্থ্য ব্যবস্থা ততই বচ। সেখানে কেউ যদি সেবাশ্রয়, কি আশ্রয়, এইসব তাতে মানুষ কোনো আশ্রয় নেবে না। এটা মেদিনীপুরের এবং পশ্চিমবঙ্গের সচেতন মানুষ বোঝে বলেই এরা এখনো এই কাণ্ড করে চলেছে। কিন্তু এদের তো কিছু করার নেই, এরা জানে যে এরা সব শেষ করে ফেলেছে। এখন মানুষ প্রশ্ন করার জন্যই মানুষের গলা থেকে ধরে। আর শুভেন্দু অধিকারী অনেক ম্যাচিওর স্টেপ নিয়ে, তার কারণ উনি গুরুত্বই দেননি। আচ্ছা, গুরুত্ব যার নেই তাকে দেবেন কেন? গুরুত্ব অবশ্যই কোন কোন ক্ষেত্রে গুরুত্ব আছে। পশ্চিমবাংলার টাকা চুরি, পশ্চিমবাংলায় যে দুর্নীতি, এসবকে নিশ্চয়ই গুরুত্ব দেওয়া হবে। তার সঙ্গে যে লোকগুলো যুক্ত তার সেও গুরুত্ব পাবে, তাকে গুরুত্ব দিয়ে জেলে পাঠানো হবে। কিন্তু কে কোথায় কি বলল সেই কথার উপর বেশি গুরুত্ব দিতে গেলে না মূল ফোকাসটা নড়ে যাবে। সুতরাং শুভেন্দু অধিকারী গুরুত্ব দেননি, অত্যন্ত ম্যাচিওর পলিটিশিয়ানের ভূমিকা পালন করেছেন। অনেকে বলছেন এখনো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পক্ষে অজিত পাওয়ার হবেন, সেই জন্য তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চাইছেন না। যদিও বিজেপির বাংলার নেতারা অনেকেই চাইছেন যে সত্যিকারের কঠোর পদক্ষেপ নেওয়া হোক। এত অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে তিনি আইনের আওতার বাইরে থাকেন, যেখানে কেজরিওয়ালকে জেল যেতে হয়, যেখানে হেমন্ত সোরেনকে জেল যেতে হয়, সেখানে এই প্রভাবশালী ভাইপো কিসের সুরক্ষা পান কেন্দ্রীয় সরকারের কাছ থেকে? তাহলে আমি একটা কথা বলি, অজিত পাওয়ার হতে পারেন এই সম্ভাবনা এখনো মনে করছে অমিত শাহ? এটা নিতান্তই গল্প কথা বলেই আমার মনে হয়। তার কারণ পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং একজন দীর্ঘদিনের রাজনৈতিক চর্চাকারী এবং সাংবাদিক হিসেবে আপনিও সেটা লক্ষ্য করছেন, আপনার একাধিক বক্তব্যও আমি দেখেছি যে এই পশ্চিমবঙ্গে এবারে পরিবর্তনের জোরদার হাওয়া বইছে। হাওয়া নয়, ওটা ঝড়ে পরিণত হয়েছে। মানুষ পরিষ্কার বলছে এদের হাত থেকে মুক্তি চাই। আমি কয়েকদিন আগে মেদিনীপুর এবং তমলুকের বিস্তীর্ণ অংশে, প্রতিটি বিধানসভার বিভিন্ন অংশে ঘুরেছি।
প্রত্যেক মানুষ দেখা হলেই হাত ধরে বলছে স্যার করুন, এদের বদলা না পারা যাচ্ছে না। ঠিক বিহারে লালু রাবড়ির জমানা যা হয়েছিল। ফলে এক্ষেত্রে এরা কে কোথায় যাবে এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর ইডি সিবিআই একটা কি বলবো এমন একটা সংস্থা যার কাজে হস্তক্ষেপ করা হয় না, কেন্দ্রীয় সরকারও করে না, ফলে তারা তাদের মতো কাজ করে চলেছে। আশা করবো করবে না বিমলদা, নামেই সরকারশিত কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলন ছাড়া তারা চলে না। এক সময় ছিল, কিন্তু এখনকার সরকার যথেষ্ট অটোনমি দিয়েছে। একসময় কেস প্যারোট ছিল সিবিআই, কিন্তু এখন যথেষ্ট তাকে অটোনমি দেওয়া হয়েছে, তাকে কাজের কথায় কথায় হস্তক্ষেপ করা হয় না। এবং বলা এটা পরিষ্কার আমি বলে দিই, কেন অ্যারেস্ট করছে না কি করবে সেটা ইডি সিবিআই ভালো বলতে পারবে। আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে বলতে পারি যে অন্যায় করলে তার কঠোর সাজা হওয়া বাঞ্ছনীয়। আর ফাইল ছিনতাই কেসে ইডি যে ভূমিকাটা নিয়েছে সেটা দেখে পশ্চিম বাংলার মানুষ কিন্তু আশায় বুক বাঁধছে। তারা ভাবতে শুরু করেছে যে কঠোরতম ব্যবস্থা অতি দ্রুত নেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই যে সেটিং থিওরি যেটা সিপিএম কংগ্রেস সুচারুভাবে চালিয়ে দিয়েছে অথচ নিজেরা সেটিং করে, এর কোনো মানে হয় না। এইরকম একটা ভয়ঙ্কর মানে সমাজ বিরোধী, দেশ বিরোধী, ঐক্য বিরোধী দলের সঙ্গে সেটিং কোনো কালে বিজেপি করতে চায়নি, চাইবে না। ওটা সিপিএম করে, কারণ সিপিএম এই চরিত্রের লোক। কংগ্রেস করে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আজ অব্দি পশ্চিমবাংলায় যা যা ঘটেছে তার এক ফোঁটা নিন্দে করেননি, বলে সেটিং ওরা করছে, সেটিং বিজেপি করছে না। আর অজিত পাওয়ার কি হবে সেটা অন্য ব্যাপার। অজিত পাওয়ার ছেড়ে বেরিয়ে এসেছেন। অজিত পাওয়ার এখন একটা গুরুত্বপূর্ণ পার্টনার এনডিএর। অন্য কেউ অজিত পাওয়ার হবেন কিনা আমি জানি না, কিন্তু আইনের চোখে যিনি অপরাধ করেছেন তাকে সাজা পেতে হবে। ইডি তাকে সাজা দেবে, সিবিআই সাজা দেবে, আমি এতে বিশ্বাস। মহারাষ্ট্রে সেচ দুর্নীতিতে অজিত পাওয়ারের নাম জড়িয়েছিল, তার বিরুদ্ধে ইডি অভিযান হয়। যেই তিনি এনডিএ শরিক হলেন তিনি ওয়াশিং মেশিনে সাফ হয়ে গেলেন। দেখো, তার বিরুদ্ধে কিন্তু দিয়েছে সিবিআই, রিপোর্ট সাবমিট করেছে এবং কোর্ট সেটা অ্যাকসেপ্ট করেছে। আমার বক্তব্য, মহারাষ্ট্রের বিরোধী দল এর বিরুদ্ধে আদালতে যাক না, যে এই রিপোর্টে গোলমাল আছে, গলদ আছে। অনেক রিটায়ার্ড পুলিশ অফিসার তো শুনেছি কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ রাখেন, সবাই নয় কিছু যোগাযোগ রাখেন, তো তাদেরকে দিয়ে কোর্টে যাওয়াক না, তারা দেখে বলে দিক যে এখানে কোথায় গোলমাল আছে। এটা তো আমাদের দেশে কোর্ট তো স্বাধীন আদালত, এর বিরুদ্ধে আদালতে কেন যাচ্ছে না? কেন খালি পাবলিক ডোমেইনে চলে আসছে এরা, খালি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করছে কেন? সোশ্যাল মিডিয়াতে হইচই করে লাভ কি? তারা কোর্টে যাক। যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিন্তু এবার মানুষের মনে অসন্তোষ জাগছে। তার কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে তারা প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে রাজি হচ্ছে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে হচ্ছে বয়সের একটা শংসাপত্র, আমরা দীর্ঘদিন ধরে এটাকে প্রামাণ্য একটা নথি হিসাবে ব্যবহার করেছি। এখন হঠাৎ করে কমিশন যদি এরকম তুগলকি আচরণ করেন তাহলে কিন্তু প্রশ্ন সর্বত্র উঠবে। কিভাবে দেখেন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বিগত 1-2 মাস ধরে এই বিভিন্ন শংসাপত্রের জন্য বিভিন্ন পুরসভা, স্কুলে, অন্যান্য জায়গায়, ডিএম এর অফিসে, এর অফিসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অমুক সার্টিফিকেট, তুসুক সার্টিফিকেট নিতে কিলোমিটার লাইন পড়েছিল, আপনি দেখেছেন তো। ন্যাচারালি এখানে যে গোলমাল হয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝে গেছে। আচ্ছা, যদি কিছু না হবে তাহলে ফর্ম 7 নিয়ে যারা যাচ্ছে অবজেকশন জমা দিতে, সেগুলোকে ধরে ছিনিয়ে নেওয়া হচ্ছে, বিজেপি নেতাদের অ্যারেস্ট করা হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে কেন? আচ্ছা, চাকুলিয়াতে এবং ফারাক্কাতে এইভাবে বিডিও অফিস তছনছ করে দেওয়া হলো কেন? কারণ একটাই, এরা প্রথম ফেজে ওই বিএলওদের ধরে অনেক ক্ষেত্রে যেটা করেছে সেটা হচ্ছে সমস্ত জাল অবৈধ ভোটারের নামগুলো কিন্তু তারা রেখে দিয়েছে। এখন যেহেতু বিজেপি তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে যাচ্ছে, এরা সেখানে হইচই করে সেগুলোকে জমা দিতে দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একটা বিষয় এদের জেনে রাখা উচিত, যতক্ষণ না একটা মানে অবৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে ততক্ষণ নির্বাচন হবে না, এটা আমাদের দাবি। এবং নির্বাচন কমিশনে আমরা বলে রেখেছি একটা কমপ্লিটলি ঠিকঠাক ভোটার লিস্ট করতে হবে, বেআইনি অবৈধ ভোটার যেন তাতে না থাকে। তাতে যদি নির্বাচন লাগুক, যত সময় লাগে লাগুক, যত সময় লাগে লাগুক, আগে ভোটার লিস্ট তৈরি হবে, তারপর নির্বাচন হবে। সেটা যদি 1 বছর লেগে যায়, 1 বছর লেগে যায়। তার মানে অটোমেটিক্যালি এই সরকারের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে।
হতেই পারে, সে তো আইন সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তাতে আরো ভালো হবে, তাতে খুব ভালো করে ভোটার লিস্টটা তৈরি হতে পারবে। একবার শুধু এসআইআর শুরু হতে দেখা গেল যে হাকিমপুর বা অন্যান্য বর্ডারে কিলোমিটার পর কিলোমিটার লাইন পালানোর হয়েছে, তারপর হয়তো লাইনটা কলকাতা অব্দি চলে আসবে আর কি, বাংলাদেশ পালানোর জন্য। হয়তো আপনাকে তার জন্য অনেক বেশি প্রতিবেদন প্রকাশ করতে হবে, সেটা হতে পারে, সেটাই হোক। আপনাদের অনেকেই বলেছেন যে কেন্দ্রীয় হস্তক্ষেপ দরকার বাংলায় সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হতে গেলে। এখন নির্বাচন কমিশন আপনারা যে বলছেন যে নো এসআইআর নো ভোট, অর্থাৎ পূর্ণাঙ্গ সঠিক ভোটার তালিকার হলেই তবে ভোট, তাহলে তো এটা কেউ যদি বলেন যে আপনাদের এজেন্ডা কমিশন পরোক্ষে রূপায়িত করতে চাইছে এবং সেই জন্যই তারা একটা যে কোনো ছুতোয় বলবে যে এখন এসআইআর করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, আপনার একটা কথা বলি, আমরা যদি ঠিক দাবি করি আর নির্বাচন কমিশন যদি সেই দাবিটা মেনে নেয়, তাহলে দোষটা আমাদের কি? আমরা দাবি করছি নির্ভুল ভোটার তালিকা। তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করলো, তৃণমূল কংগ্রেসের দাবি বেআইনি, আমাদের দাবি আইনসঙ্গত। আমাদের দাবি আইনসঙ্গত, ওদের দাবি বেআইনি, কারণ বিহারে অনেক বাধা দিয়েও তারা কিন্তু এসআইআর আটকাতে পারেনি, ভোট হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে আরো 11টা রাজ্যে কিন্তু ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। আপনি একটা আমাকে উদাহরণ দিন কি হয়েছে, পশ্চিমবঙ্গে হচ্ছে কেন? তৃতীয় হচ্ছে, আমাদের দাবি হচ্ছে সমস্ত অবৈধ ভোটারের নাম বাদ দিতে হবে। নির্বাচন কমিশন সেই একই দাবি যদি মেনে নেয়, তাহলে অন্যায়টা কি হলো? তাহলে কি সেই আন্ডারস্ট্যান্ডিং এর প্রশ্ন আসবে? আমার সঠিক দাবি যদি নির্বাচন কমিশন মেনে নেয়, তাহলে তো ঠিকই আছে। আমি তাই বলছি যে আসলে এরা হেরে যাবার ভয় পাচ্ছে যে আর 3 মাস পরে এই সরকারটা প্রাক্তন সরকার হয়ে যাবে, এই মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বলা হবে, এবং সবচেয়ে বড় কথা, একবার ক্ষমতা থেকে গেলে এই দলটার নাম নিশান বলে কিচ্ছু থাকবে না। এইটাই ভয় এদের, এই ভয় এদের গ্রাস করে গেছে, কিছু করার নেই। কিন্তু এই যে বললাম, সকলের ইচ্ছায় তো আর বলি বন্ধ হয় না, তাই এদের ইচ্ছায় এসআইআর বন্ধ হবে না, ওটা চলবে। থ্যাংক ইউ বিমল দা, থ্যাংক ইউ। ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.